কিভাবে ঢাকার ট্রাফিক জ্যামের মতো একটা বিশাল সমস্যাকে সমাধান করে একটা বাংলাদেশি স্টার্টআপ দেশের অন্যতম বড় কোম্পানিতে পরিণত হল, আজ আমরা পাঠাও এর সেই অসাধারণ জার্নিটার পেছনের মূল কৌশলগুলো নিয়েই কথা বলবো। আর এই সব তথ্য কিন্তু সরাসরি তাদের প্রোডাক্ট প্রধানের কাছ থেকেই পাওয়া। চলুন শুরু করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা মোট 5টা বিষয় দেখব। প্রথমে জানব পাঠাওয়ের শুরুটা কিভাবে হলো, তারপর তাদের সাফল্যের পেছনের আসল কারণটা কি, এরপর কথা বলবো তাদের সামনে আসা কিছু কঠিন চ্যালেঞ্জ নিয়ে, দেখব কিভাবে তারা একটা সুপার অ্যাপ হয়ে উঠল, আর সবশেষে নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এখান থেকে কি শেখার আছে। আচ্ছা, চলুন একদম শুরুতে ফিরে যাই। ভাবুন তো ঢাকা শহরের সেই চিরচেনা রূপটার কথা। হ্যাঁ, ট্রাফিক জ্যাম। পাঠাওয়ের গল্পটা কিন্তু ঠিক ওই সমস্যার ভেতর থেকেই শুরু হয়েছিল। এই যে প্রশ্নটা দেখছেন, এটা শুনতে হয়তো খুব সহজ লাগছে, কিন্তু এর উত্তরটা কিন্তু ঢাকার লাখ লাখ মানুষের জীবনটাকেই একেবারে পাল্টে দিয়েছে। ভাবা যায় মাত্র কয়েক বছর আগেও ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকাটাই স্বাভাবিক ছিল। ঠিক এই কঠিন সমস্যাটার সমাধান হিসেবেই কিন্তু পাঠাও মাঠে নেমেছিল। আমরা অনেকেই হয়তো ভাবি যে পাঠাও মানেই বাইকে করে রাইড শেয়ারিং, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো ওদের শুরুটা কিন্তু ডেলিভারি সার্ভিস দিয়ে 2015 সালে। আসল খেলাটা শুরু হয় 2016-তে। ওরা বুঝতে পারল যে ঢাকার জ্যাম কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো মোটরসাইকেল। ব্যাস, রাইড শেয়ারিং চালু করল, আর এই একটা সিদ্ধান্তই পুরো গেমটা চেঞ্জ করে দিল। 2017 আসতে আসতেই তো পাঠাও সবার মুখে মুখে। কিন্তু কথা হলো, এত তাড়াতাড়ি এই সাফল্যটা এলো কিভাবে? এর পেছনে ছিল কিছু অসাধারণ কৌশল, যা যে কোনো নতুন ব্যবসার জন্য একটা বড় শিক্ষা হতে পারে। চলুন সেই মূল মন্ত্রগুলোই এবার একটু জেনে নেওয়া যাক। যে কোনো নতুন ব্যবসার জন্য সবচেয়ে জরুরি একটা কনসেপ্ট হলো এই প্রোডাক্ট মার্কেট ফিট। সহজ করে বললে এটা হলো এমন একটা অবস্থা যখন আপনার বানানো প্রোডাক্টটা মার্কেটের একটা সত্যিকারের চাহিদা পূরণ করে। তখন আর খুব বেশি মার্কেটিং করা লাগে না, মানুষ এমনিতেই আপনার প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দেয়। তো পাঠাও কিভাবে এই মার্কেট ফিটটা পেল? ওদের স্ট্র্যাটেজিটা ছিল খুবই ইন্টারেস্টিং। ওরা প্রথমে প্রচুর ডিসকাউন্ট অফার করেছে। এখন মনে হতে পারে আরে টাকা ছড়িয়ে ইউজার কিনছে, কিন্তু না, ব্যাপারটা তা ছিল না। ওদের আসল উদ্দেশ্য ছিল ডেটা কালেক্ট করা। মানে মানুষ অ্যাপটা কখন ব্যবহার করছে, কোথায় যাচ্ছে, কিভাবে ব্যবহার করছে, এই সব কিছু বোঝা। আর এই ডেটা অ্যানালাইজ করেই ওরা নিজেদের অ্যাপ আর সার্ভিসকে আরও ভালো করেছে। এটাই ছিল ওদের সাফল্যের মূল অস্ত্র। এই কথাটা তাদের পুরো ফিলসফিটাকে এক লাইনে বলে দেয়। ওদের লক্ষ্য শুধু একটা সার্ভিস দেওয়া ছিল না, লক্ষ্য ছিল মানুষের একটা অভ্যাসে পরিণত হওয়া। মানে কোথাও যাওয়ার কথা মনে হলেই যেন মাথায় প্রথম নামটা আসে পাঠাও। তারা চেয়েছিল মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠতে। কিন্তু সাফল্যের এই গল্পের আরেকটা দিকও আছে। শুধু দারুণ একটা অ্যাপ বা টেকনোলজি থাকলেই তো হয় না, মাঠের বাস্তবতা অনেক সময় একদম অন্যরকম হয়। পাঠাওকেও ঠিক এমনই কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। পাঠাওয়ের জন্য সবচেয়ে বড় একটা মাথা ব্যথার কারণ ছিল এই জিনিসটা, অ্যাপ ছাড়া খ্যাপ। মানে রাইডাররা অ্যাপটা অনই করত না, সরাসরি যাত্রীর সাথে কথা বলে ভাড়া ঠিক করে নিত। এখন এতে সমস্যাটা কি? সমস্যা হলো এতে পাঠাওর কোনো কমিশন আসত না, আর যাত্রীরও কোনো সিকিউরিটি থাকত না, কারণ ট্রিপটা তো ট্র্যাক করা হতো না। কিন্তু রাইডারদের দিক থেকে ভাবলে তারা তো পুরো টাকাটাই পকেটে ঢোকাতে পারত, তাই তাদের কাছে এটা লাভজনক মনে হতো। এখন প্রশ্ন হল, রাইডাররা কেন অফলাইন ট্রিপ বা ক্যাশ টাকায় বেশি আগ্রহী ছিল? কারণটা খুবই বাস্তব। ভাবুন তো, একজন রাইডারের দিনের শেষে বাইকে তেল ভরতে হবে, তার তো হাতে নগদ টাকা চাই। ডিজিটাল পেমেন্ট তো সাথে সাথে হাতে আসে না, ব্যাংকে যেতে সময় লাগে। তাছাড়া অনেকেই ডিজিটাল সিস্টেমটাকে তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারত না। এই সব কারণেই ক্যাশ টাকাটা তাদের কাছে বেশি পছন্দের ছিল। এইসব চ্যালেঞ্জ একদিকে যেমন ছিল, তেমনি অন্যদিকে পাঠাও কিন্তু আরও অনেক বড় স্বপ্ন দেখছিল। তারা শুধু একটা রাইড শেয়ারিং কোম্পানি হয়ে থাকতে চায়নি। তাদের লক্ষ্য ছিল এমন কিছু একটা বানানো যা হবে মানুষের প্রতিদিনের সঙ্গী, একটা সুপার অ্যাপ। হ্যাঁ, তাদের চিন্তাভাবনা শুধু রাইড শেয়ারিংয়ের মধ্যেই থেমে থাকেনি। তারা চেয়েছিল এমন একটা প্ল্যাটফর্ম বানাতে যেখানে মানুষের দৈনন্দিন জীবনের প্রায় সব জরুরত পূরণ করা সম্ভব হবে। মানে ওদের প্ল্যানটা ছিল একটা পুরো ইকোসিস্টেম বানিয়ে ফেলা। ব্যাপারটা অনেকটা শপিং মলের মতো। একবার ঢুকলে যেন সব দরকারি জিনিস ওখানে পাওয়া যায়। রাইড লাগবে, পাঠাও আছে। খিদে পেয়েছে, পাঠাও ফুড আছে। কিছু পাঠাতে হবে, পার্সেল সার্ভিসও আছে। এমনকি পেমেন্টের জন্য পাঠাও পে। উদ্দেশ্যটা পরিষ্কার, একজন ব্যবহারকারীকে অ্যাপের ভেতরেই রাখা, যাতে তার আর অন্য কোথাও যাওয়ার দরকারই না পড়ে। তো পাঠাওয়ের এই পুরো জার্নি থেকে নতুন উদ্যোক্তারা কি শিখতে পারেন? চলুন কয়েকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নিই।
প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা হলো এমন কোনো সমস্যার সমাধান করতে হবে যেটা মানুষের জন্য একটা সত্যিকারের পেইন বা যন্ত্রণার কারণ। আপনার প্রোডাক্টটা হতে হবে একটা পেইন কিলার, মানে যেটা ছাড়া চলেই না। শুধু একটা ভিটামিন হলে হবে না, যেটা থাকলে ভালো, না থাকলেও চলে। ঢাকার ট্রাফিক জ্যাম ছিল একটা বিরাট যন্ত্রণা, আর পাঠাও ছিল সেই যন্ত্রণার ওষুধ। দ্বিতীয় লেসনটা হলো নিজের ইউজারকে ভালোবাসতে হবে, তাদের বুঝতে হবে। তাদের কোনো আচরণকে শুধু সমস্যা বলে উড়িয়ে দিলে চলবে না, এর পেছনের কারণটা খুঁজতে হবে। যেমন ধরুন, অ্যাপ ছাড়া খ্যাপ দেওয়াটা কোম্পানির জন্য একটা সমস্যা ছিল, ঠিক, কিন্তু পাঠাও যখন বোঝার চেষ্টা করল যে রাইডাররা কেন এটা করছে, তখনই তারা তাদের আসল প্রয়োজনগুলো, মানে হাতে নগদ টাকার দরকারটা ধরতে পারল। আর এটাই ছিল স্মার্ট মুভ। আর সবশেষে একটা শক্তিশালী টিম আর কোম্পানির কালচার। যখন ওই অফলাইন ট্রেপ বা পেমেন্ট সিস্টেম নিয়ে বড় বড় চ্যালেঞ্জ আসছিল, তখন কোম্পানির ভেতরের একতা আর লক্ষ্যই কিন্তু তাদের পথ দেখিয়েছে। কারণ দিনের শেষে কঠিন সময়ে একটা শক্তিশালী কালচারই একটা কোম্পানিকে টিকিয়ে রাখে। তো পাঠাওয়ের এই গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়। আমাদের দেশের সমস্যাগুলোর সমাধান আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে, আর সেটা করতে পারলেই কিন্তু বড় কিছু করা সম্ভব। এখন প্রশ্নটা হলো, বাংলাদেশের জন্য পরবর্তী বড় আইডিয়াটা কি হতে পারে? পাঠাওয়ের মতো আর কোন সমস্যাটা আমাদের সমাধান করার অপেক্ষায় আছে? এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার, তাই না?